আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11 এখান থেকে ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। দেখো, প্রথম কোশ্চেনটিতে আছে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায়। তো শ্রেণীব্যাপ্তি আমরা জানি যে এরকম একটা সংখ্যা থাকে 61 থেকে 70। এটা শ্রেণীব্যাপ্তি কত? তো এটা হলো শ্রেণীব্যাপ্তি হলো প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান। তার মানে 61 থেকে 70 এর ব্যবধান কত? ঠিক আছে, এটাই হলো শ্রেণীব্যাপ্তি। এই এরপরে হলো একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? যতগুলো উপাত্ত মানে এই সংখ্যা বা ডাটা যেটা দেয়া থাকে, তার নির্দেশককে বলা হয় শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, আমরা গণসংখ্যা যখন সারণী তৈরি করি তখন কিন্তু টেবিলের ভিতরে দেখবে ওখানে গণসংখ্যা তৈরি করা হয়, যে কতগুলো ডাটা আছে, কোন শ্রেণীতে কোন ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে এদিকে গণসংখ্যা হিসেবে এই সারণীতে লেখা হয়। তো সেটাই হলো শ্রেণীর গণসংখ্যা। এরপরে 3 নাম্বারটা আছে, দেখো এই সংখ্যাগুলোর গড় কত? তো গড় যেটা বের করতে হয় সেটা হলো সবগুলো সংখ্যার যোগফল। এই সবগুলো সংখ্যাকে যোগ করে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, এই 5 দিয়ে ভাগ, যেটা আসবে সেটাই হলো গড়। তাহলে এখানে গড় হবে, এই যোগ করে যদি 5 দিয়ে ভাগ দাও 14.6, এটাই আসবে। এরপরে বলা হয়েছে এই যে সংখ্যাগুলো এগুলোর মধ্যক কত? মধ্যক বের করার নিয়ম হলো এই সংখ্যাগুলো কিন্তু সাজানো অবস্থায় থাকতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সাজানোই আছে, মানে পরপর সংখ্যাগুলো থাকবে। আর খুব সহজভাবে নির্ণয় করতে গেলে আমরা প্রথমে বাম পাশ থেকে একটা সংখ্যা কাটবো, ডান পাশ থেকে একটা, তারপরে আরেকটা বাম পাশ থেকে আরেকটা ডান পাশ থেকে। এখন দেখো মাঝখানে দুইটা সংখ্যা আছে। যদি এরকম মাঝখানে দুইটা সংখ্যা থাকে তাহলে মধ্যক বের করার নিয়ম হলো এই সংখ্যা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত আসবে? 16। তার মানে এই যে গ নাম্বার, এটা আনসার হবে। আর এভাবে দুই পাশে কাটার পরে আমরা যদি দেখি মাঝখানে একটা সংখ্যা থাকে, তাহলে যদি যে একটা সংখ্যা থাকবে সেটাই হবে মধ্যক। ঠিক আছে, তার মানে এখানে জোড় সংখ্যা আছে। হ্যাঁ, এখানে আছে 6টা সংখ্যা, এই জন্য জোড় সংখ্যা থাকলে কিন্তু মাঝখানে সবসময় 2টা থাকবে। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝখানে একটাই থাকবে, সেটাই মধ্যক হবে। এবার 5 নাম্বারটা দেখো, এতগুলো সংখ্যা দেয়া আছে, এর প্রচুরক কোনটি? প্রচুরক আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটাই হলো প্রচুরক। তো এখানে দেখো 6 কিন্তু একবারই আছে, আবার 7 আছে 2 বার, তারপর 12 আছে 3 বার, আর 11 আছে 3 বার। তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে? 12 আছে 3 বার, 11 আছে 3 বার। এই দুইটা সংখ্যাই কিন্তু তাহলে প্রচুরক। তাহলে আমাদের আনসার হবে এটা 11 ও 12, যেহেতু দুইটাই সমান সংখ্যক আছে। নিচে তোমাদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো সারণী দেখে আমাদের কি আনসার করতে হবে? দেখো, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি? শ্রেণীব্যাপ্তি হলো এই যে দেয়াই আছে শ্রেণীব্যাপ্তি এগুলো। তো শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম আমরা জানি, যে এই যে দুইটা সংখ্যা দেয়া আছে, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। তাহলে 4 15,
একইভাবে এটাও করে দেখতে পারো, এটাও করে দেখতে পারো, এই 15ই আসবে। ঠিক আছে? আর এগুলো অনেক সময় হাতে কাউন্ট করেও করা হয়। হ্যাঁ, ছোট অল্প যদি থাকে, এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা, যেহেতু 15টা সংখ্যা, আমাদের এই সূত্র ফলো করে করাই ভালো। আর যদি অল্প সংখ্যা থাকে, মনে করো 41 থেকে 50, তাহলে এই 41 সহ ধরে কাউন্ট করতে হবে। তোমরা আঙ্গুলে গুনে নেবে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। ঠিক আছে? এভাবে গুনে দেখবে 15টাই আসে। মানে 41ও গুনবে, 55ও গুনবে। আঙ্গুলে গুনে এভাবেও বের করতে পারো। যেটা তোমাদের কাছে ইজি লাগে সেটাই করবে। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি? এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে? তাহলে এই যে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান মানে এটার মাঝখানের মানটা। তার মানে আমাদের কি করতে হবে? এই 56 প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 63। তাহলে আমাদের আনসার হবে এই যে এখানে 63। ঠিক আছে? শ্রেণী মধ্যমান হলো প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটি? প্রচুরক শ্রেণী মানে যেটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি। দেখো এখানে 6, 10, 20, 4, তার মানে এটা সবচেয়ে বেশি। যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হলো প্রচুরক শ্রেণী। আর এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটাকে এই যে এটাকে বলা হয় নিম্ন সীমা, আর এটা হলো উচ্চ সীমা। ঠিক আছে? এই শ্রেণী ব্যাপ্তির প্রথমটা হলো নিম্ন সীমা আর শেষেরটা হলো উচ্চ সীমা। তাহলে এখানে নিম্ন সীমা কত? 71। এই তো জিনিসগুলো ছোট ছোট জিনিস, যদি তোমাদের জানা থাকে যে কোনটাকে কি বলে, কিভাবে বের করতে হয়, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই চটজলদি তোমরা বের করতে পারবে। হ্যাঁ, এই ধরনের যে ধরনের প্রশ্নই আসুক না কেন, এগুলো কিন্তু তোমরা সহজেই বের করতে পারবে। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে দেখো 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো। তো এখানে 25 জন শিক্ষার্থীর নাম্বার দেয়া আছে, আর দেখাই যাচ্ছে এটা এলোমেলোভাবে নাম্বারগুলো দেয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। সরাসরি গড় কিন্তু আমরা জানি সবগুলো সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 25 জন আছে, তাহলে আমাদের সবগুলো যোগ করে 25 দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে ক নম্বরের আনসারটা আমরা দেখে নেই। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো প্রদত্ত নম্বরের সমষ্টি মানে সবগুলো নম্বর আমরা যোগ করব, এভাবে সবগুলো লিখে যোগ করলে আমরা পাবো 1875। হ্যাঁ, এবং ছাত্র সংখ্যা হলো 25, মানে যেটা দিয়ে আমরা ভাগ করব। এখানে 25টা সংখ্যা আছে। তাহলে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় ইকুয়াল টু নম্বরের সমষ্টি ভাগ ছাত্র সংখ্যা। তো সমষ্টি আমরা পেয়েছি 1875 আর ছাত্র সংখ্যা হলো 25। তাহলে 1875কে 25 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 75। তাহলে এই যে আমরা গড় পেলাম 75। ঠিক আছে? তো তোমাদের এটা লিখতে সময় লাগবে, যখন লিখবে তখন কিন্তু এটা পজ করে নেবে, তাহলে ইজিলি তোমরা এই জায়গাটা লিখে শেষ করে ফেলতে পারবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নেই। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এটা কিন্তু আমরা সরাসরি গড় করেছিলাম, আর এখানে বলা হচ্ছে প্রথমে আমরা একটা সারণী তৈরি করব আর সারণী থেকে গড় নির্ণয় করব। তো তাহলে চলো আমরা প্রথমেই, আর শ্রেণীব্যাপ্তি কিন্তু অবশ্যই 5 থাকবে, এটা এর বেশি বা কম নেওয়া যাবে না, যেহেতু এখানে উল্লেখ করাই আছে। তাহলে খ নম্বরের জন্য প্রথমে সারণী তৈরি করতে গেলে আমাদের কিন্তু পরিসর বের করতে হবে।
আর পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে। তো এখানে সর্বনিম্ন মান হলো 63 আর সর্বোচ্চ মান হলো 88। যে ডাটাগুলো দেয়া আছে তার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ পেয়েছি 88 আর সর্বনিম্ন হলো 63। তাহলে এই যে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে 1 যোগ করে দেব, তাহলে পেয়ে যাব 26। এখন শ্রেণীব্যক্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসরকে 5 দিয়ে ভাগ করতে হবে। এই শ্রেণীব্যক্তি যেটা আছে মানে পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। এখানে আরেকটা লাইন তোমরা লিখে নিতে পারো, শ্রেণীব্যক্তি। তাহলে পরিসর হলো 26 আর শ্রেণীব্যক্তি হলো 5। ভাগ করলে আমরা পাচ্ছি 5.2। আর তোমরা তো জানো দশমিকের পরে আমরা যদি 1ও পাই বা 2 পাই, 3 পাই, যাই পাই না কেন, দশমিকের পরে যদি কোনো সংখ্যা পাই তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। মানে এখানে 5 আছে, 6 নিতে হবে। ঠিক আছে, এখানে যদি 7 থাকতো এখানে 8 নিতে হতো, জাস্ট পরের সংখ্যাটা নিতে হবে আমাদেরকে। তাহলে শ্রেণী সংখ্যা হবে 6। এখন এই শ্রেণী সংখ্যা কি অনেকেই আমরা বুঝি না, তো শ্রেণী সংখ্যাটা আমি বুঝিয়ে দিব, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এরকম একটা টেবিল তৈরি করে নেব। এখন টেবিল তৈরি করতে গেলে আমরা কতগুলো লাইন এরকম তৈরি করব, আমরা কিভাবে বুঝবো যে কতগুলো করতে হবে? এটাই হলো শ্রেণী সংখ্যা। এই দেখো আমি 6 পেয়েছি শ্রেণী সংখ্যা। 1 2 3 4 5 6। এই যে শ্রেণী সংখ্যা 6 পেলাম, তার মানে এরকম 6টা লাগবে আমাদের। ঠিক আছে, আর উপরে আর নিচে তো 2টা লাইন সবসময় লাগে। একটা হলো এই যে উপরে হেডলাইনগুলো লেখার জন্য, আর নিচে হলো মোট যেটা সেটা লেখার জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শ্রেণী সংখ্যার কাজ কি। এখন টেবিল তৈরি করতে গেলে প্রথমেই আমাদের সব সময় থাকে শ্রেণীব্যক্তি। তারপরে আমরা যেহেতু গড় বের করব, আমাদের কিন্তু এই যে এই 2টা জিনিস অবশ্যই লাগবে। ঠিক আছে, এই জন্য শ্রেণীব্যক্তির পরটা থাকবে মধ্যমান, আর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। আর ট্যালি চিহ্ন তো থাকবেই। আর গণসংখ্যা এটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর এখানে আমাদের fi xi বের করতে হবে, মানে এই যে xi আর fi এই 2টা গুণন করে আমরা এটা পাবো। মানে আমরা এখানে যে সংখ্যাটা পাবো সেটার সাথে এটা গুণন করব, গুণন করে এটা পাবো fi xi, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো শ্রেণীব্যক্তি ধরার নিয়ম কি? সবচেয়ে ছোট সংখ্যা, আমরা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা 63 পেয়েছিলাম। দেখো যখন পরিসর বের করি সবচেয়ে ছোট সংখ্যা 63। 63 থেকে অথবা 63-র চেয়ে ছোট যে কোনো সংখ্যা ধরতে পারো। কেউ 60 থেকেও ধরতে পারে, 61 থেকেও হতে পারে, 62ও হতে পারে, 62 থেকে। কিন্তু শ্রেণীব্যক্তি হতে হবে 5, এর মধ্যে 5টা সংখ্যায় নিতে হবে। দেখো 63 থেকে 67 এটা 5 হয়, 63 64 65 66 67। ঠিক আছে, আর কেউ যদি 62 নাও তাহলে 62 থেকে 66। ঠিক আছে, এটা ধরলেও কিন্তু ভুল হবে না। আবার যদি কেউ 61 থেকে ধরো, 61 থেকে 65 এভাবেও ধরতে পারো। তখন কিন্তু এই যে মধ্যমান চেঞ্জ হয়ে যাবে, সব কিছু এটার সঙ্গে মিলবে না। ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু রাইট হবে, কোনো প্রবলেম নাই। এখন দেখো মধ্যমান কিভাবে বের করতে হয়। মধ্যমান হলো এই যে 63 আর 67। এর আগেও আমরা এমসিকিউ করেছি, এটাতে বের করলাম। 63 আর 67 যোগ করব, 63 যোগ 67, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 130। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি হবে 65। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 65। ঠিক আছে, মধ্যমান পেলাম। আর ট্যালি চিহ্ন, এই যে 63-র মধ্যে 67 আমাদের যে ডাটাগুলো দেয়া আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যে কোন কোন ডাটাগুলো 63 থেকে 67-র মধ্যে, সেগুলো আমরা এখানে এক এক করে দাগ দিব। হ্যাঁ, এরকম কয়টা সংখ্যা আছে এভাবে 63 থেকে 67-র মধ্যে, সেই সংখ্যাগুলো এখানে দাগ দিব। আর এই যে এগুলো গুনে গুনে কয়টা আছে 4, তাহলে গণসংখ্যা হবে 4। আর fi xi হলো এই যে 65-র সাথে 4 গুণন করলে 260 হবে। একইভাবে দেখো শ্রেণীব্যক্তি, এই যে এখানে 67 ছিল, আমরা 67-র পরের সংখ্যাটা ধরেছি। 68 থেকে 72, 5, এর মধ্যে 5টা আছে,
তারপরে 72-এর পরের সংখ্যা 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে 87, 88 থেকে 92। ঠিক আছে, আর মধ্যমান একইভাবে এই যে 68 আর 72 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 70, 73 আর 77 যোগ করে 2 দিয়ে ভাগ করব 75 পাবো। এভাবে সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। আর এই মধ্যমানগুলো সবগুলো যদি আমরা এখানে, এটা অবশ্য মোট করার প্রয়োজন নাই, মধ্যমান এভাবেই থাকবে। এখানে আমরা n = 25 লিখব। ঠিক আছে, কারণ এখানে 25টা ডাটা আছে, টোটাল কোশ্চেনে দেয়াই আছে 25টা ডাটা। আর এখানে fi xi প্রত্যেকটাই দেখো এই মধ্যমান 70-এর সাথে 5 গুণন করলে 350, 75-এর সাথে 7 গুণন করলে 525, 80-র সাথে 4 গুণন করলে 4 × 8 = 32, 320। এখানে এই যে 85-র সাথে 4 গুণন করলে 340, আর 90-এর সাথে 1 গুণন করলে 90। আর এখানে টালি গুণে গুণে আমরা সেটা বসিয়েছি। আর ট্যালিগুলো এসছে এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা ডাটা আছে আমাদের, সেই অনুযায়ী আমরা এখানে বসিয়েছি ডাটাগুলো কাউন্ট করে করে। দেখো আমি একটু দেখে দেই। দেখো যে 72, 85, 78, তাহলে 72 কোনটার মধ্যে আছে, এই যে এখানে আছে, তাহলে এখানে একটা এটা কম দেব। 72, 85, 85 এটার ভিতরে আছে, তাহলে এখানে একটা দাগ দেব। তারপরে 78, 78 এখানে আছে, তাহলে এখানে একটা দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা সংখ্যা কোনটার ভিতরে আছে আমরা একটা একটা করে ট্যালি চিহ্ন বসাবো। এখন আমাদের সূত্রটা বের করতে হবে, সূত্র অনুযায়ী গড় বের করতে হবে। আর এই জন্য কিন্তু আমাদের এই যে এটার যোগফলগুলো দরকার হবে। হ্যাঁ, এই যে এটা হলো সামেশন চিহ্ন, সামেশন মানে যোগফল, সামেশন অফ fi xi। ঠিক আছে, এই fi xi আগে একটা এটা দিলে সামেশন মানে যোগফল, এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো। এখন এই যে টেবিল থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে বলা হয়েছে, এখন টেবিলে আমরা যে সংখ্যা পেয়েছি এটা দিয়ে নির্ণয় করব। দেখো গাণিতিক গড় = 1/n, এটা কিন্তু সূত্র সবসময় মনে রাখবে, 1/n সামেশন অফ fi xi। আর এই সামেশন থাকলে এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে, এটাকে লিমিট বলা হয়। i = 1, 1 থেকে k পর্যন্ত i এর মান। এই যে fi xi এই i এর মানগুলো হলো 1 থেকে k পর্যন্ত। ঠিক আছে, f1 x1, f2 x2, f3 x3, f4 x4 এভাবে। এখন n কিন্তু 25, মান বসিয়ে দিলাম। আর সামেশন অফ fi xi আমরা পেয়েছি 1885 এটা, তাহলে আমরা পেলাম 75.4। এটা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে পাবো 75.4। তাহলে টেবিল থেকে আমরা গড় পেয়ে গেলাম। দেখো গ নাম্বারে এখন বলা হয়েছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তার মানে প্রথমটাও কিন্তু আমরা গড় পেয়েছি আর পরেরটাও গড় পেয়েছি, তাহলে এই দুইটার পার্থক্য আমাদেরকে দেখাতে হবে। দেখো আমরা সরাসরি গড় পেয়েছিলাম 75, ঠিক আছে, আর টেবিলে পেয়েছি এই যে 75.4। তাহলে পার্থক্যটা কি? সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে পার্থক্য এই যে 75.4 থেকে 75 বিয়োগ করলাম মানে 0.4। তার মানে কিছুটা পার্থক্য আছে, আমরা টেবিল থেকে যেটা পেয়েছি এটা কিছুটা বেশি আসছে। হ্যাঁ, আর সরাসরি যেটা পেয়েছি এটা কিছুটা কম, খুবই কম, সামান্য 0.4, 0.4। ঠিক আছে, এটাই হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। সবাই সবসময় ভালো সঙ্গে থেকো, ভালো কাজ করো। এবার আমরা 10 নম্বর ম্যাথটা দেখে নেব। নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তার মানে এখানে দুইটা প্রশ্ন, একটা গড় মান, একটা আয়তলেখ। তো দেখো এই সারণী দেয়াই আছে,
এই সারণীটার মতো করেই আমরা একটা সারণী তৈরি করে নেব। তাহলে প্রথমেই আমরা একটা সারণী এঁকে নেই। সারণীতে দেখো কতগুলো লাইনের দরকার হবে, 1 2 3 4 5 6 7 8টা, আর উপরে নিচে মিলে 2টা 10টা টোটাল। তাহলে আমরা এই ধরনের 10টা লাইন এঁকে নেব। টোটাল 5টা ঘর আমাদের প্রয়োজন হবে। দেখো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমরা এই জিনিসগুলো ফিল আপ করবো। এই যে প্রাপ্ত নম্বর, এটা হলো 6 থেকে 10, 11 থেকে 15, এইগুলোই লিখবো আমরা। ছয় থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, যেভাবে দেয়া আছে এভাবে লিখবো আমরা। 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। এখন এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা গড় আর একটা আয়তলেখ। তো আয়তলেখ করতে যেটা বের করতে হবে সেটা আমরা এখানে যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের আলাদা করে আর টেবিল তৈরি করতে হয় না, নতুবা আমাদের কিন্তু এই টেবিলটা আবার তৈরি করতে হবে, তাতে করে আমাদের সময় নষ্ট হবে। তোমরা চাইলে আলাদা করে আঁকতে পারো টেবিলটা, শুধুমাত্র এই যে এই লাইনটার জন্য আলাদা করে আর একটা টেবিলের প্রয়োজন হয়। এই জন্য আমি আয়তলেখর জন্য ওই কাজটা এখানে করে রাখছি, ঠিক আছে। এটাকে বলা হয় প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি। প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি এটা হলো এই যে 6 থেকে 10, দেখো 10-এর পরে আবার 11 আছে এখানে। তাহলে আমরা যখন আয়তলেখ আঁকতে যাব তখন কিন্তু এটা যদি 10 হয় আর 11 এখানে হয় তাহলে কিন্তু এটার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আয়তলেখতে এই যে এই ধরনের গ্যাপগুলো থাকা যাবে না, একটার সাথে একটা মিলে যেতে হবে। এই জন্য আমাদের এই দুইটা নাম্বার একই হতে হবে, ঠিক আছে। এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, আবার এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এটার শেষ এটার শুরু। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে এখানে আছে 6, এখান থেকে 0.5 কম নিব, তাহলে এটা হবে 5.5। আর এইখানে আছে 10, হ্যাঁ, তাহলে এখানে 0.5 বাড়ায় দিলাম, 10.5। তাহলে কি হলো, এটা কিন্তু সমানই হয়ে গেল, এর ভিতরে শ্রেণীব্যাপ্তির কোনো পার্থক্য রইল না। হ্যাঁ, এখানে 5 কমিয়ে দিলাম 0.5, আর এখানে 0.5 বাড়িয়ে দিলাম, তাহলে ভিতরে গ্যাপটা সমান হয়ে গেল। একইভাবে দেখো এখানেও আমরা 0.5 কমিয়ে দেব, এখানে বাড়িয়ে দেব, তাহলে এটা কি হবে 10.5, আর এটা হবে 15.5। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এই যে এখানে যেটা শেষ এখানে কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে, একই রকম হয়ে গেল। এখন এটাও দেখো 16 থেকে আমরা 0.5 কমিয়ে দেব, তাহলে 15.5, আর এখানে 20-এর সঙ্গে 0.5 বাড়িয়ে দেব। একই কাজ আমরা প্রত্যেকটাতেই করব, একটাতে বাড়াবো আর একটাতে কমাবো।
35.5 40.5 40.5 45.5। তাহলে এখন দেখো এটা শেষ, এটা শুরু, শেষ শুরু, শেষ শুরু। তার মানে আমরা এখন আর গ্রাফের মধ্যে যে গ্রাফটা আয়তলেখটা অঙ্কন করব সেটার মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। এখন আসো আমাদের যেটা টেবিল গড় বের করার জন্য যেটা দরকার হবে সেটা আমরা বের করব। এখন আমাদের মধ্যবিন্দুটা বের করতে হবে। মধ্যবিন্দু হলো এই যে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 আর 10-এ 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 8। এরপরে দেখো 11 যোগ 15 কত হয়? 26, 26কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 13। তারপরে এই যে 16 আর 20 এই দুটো যোগ করতে হবে, তাহলে হবে 36, 36কে 2 দিয়ে ভাগ দিলে 18। তো এইভাবে আমরা সবগুলো বের করে নেব। এটা হবে 23, 28, 33, 38, 43। আর এই মধ্যবিন্দুকে কিন্তু আমরা xi দিয়ে প্রকাশ করি। এবার গণসংখ্যা, গণসংখ্যা হলো fi দিয়ে প্রকাশ করি। গণসংখ্যা কিন্তু এখানে দেয়াই আছে, ঠিক আছে? যেটা দেয়া আছে এটাই আমরা অ্যাজ ইউজুয়াল লিখে যাব। এটা 5, 17, 30, 38, 35, 10, 7, 3। এখন গড় বের করার জন্য আমাদের কি করতে হবে? এই fi xi বের করতে হবে। fi xi মানে এই যে xi এর সাথে fi এর গুণ, মানে 8 এর সাথে 5 গুণ, তাহলে এটা হবে 40। তারপরে এই 13 আর 17 গুণ করতে হবে, 221। তারপরে 18, 30 গুণ করলে আমরা পাবো 540। 874, 980, 330, 266, 129। তাহলে এখন মোট এই লাইনে থাকবে মোট n ইকুয়াল টু গণসংখ্যা, মানে এগুলো যোগ করলে যেটা পাওয়া যায়, এই সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো n। গণসংখ্যা হলো 145। আর আমাদের গড় বের করতে আরও লাগবে এটার সামেশন, মানে সবগুলোর যোগফল। হ্যাঁ, আর সামেশনের চিহ্ন হলো এই যে এটা, সামেশন অফ fi xi ইকুয়াল টু সবগুলো যোগ করলে যেটা পাই 3380। অনেক সময় ভিডিওতে লেখা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আমার কথা শুনবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি সবগুলো মুখে উচ্চারণ করে বলি, তো তোমরা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার মনে হয় না লেখা বুঝতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা। এখন আমরা গড় নির্ণয় করব। তো গড়ের সূত্র আমরা জানি, নির্ণয় গড় ইকুয়াল টু 1/n সামেশন অফ I ইকুয়াল টু 1 to k fi xi। অনেক জায়গায় কিন্তু দেখবে যে এই জিনিসটা দেয়া হয় না, হ্যাঁ, শুধুমাত্র সামেশন অফ xi fi xi করা হয়, এই I ইকুয়াল টু 1 to k এই লিমিটটা দেয়া হয় না। তো তোমরা যদিও না থাকে কোথাও তখন কিন্তু এটা দিয়েই করবে সব সময়,
এটা লেখাই যুক্তিযুক্ত। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব। 145 গুণন, তো 3380 কে যদি 145 দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো 23.31। এটা প্রায়, এরপরে আরও সংখ্যা থাকবে, এটা মিলে না, সো এখানে আমরা প্রায় দিয়ে দেব। এটাই উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম, এরপরে আমরা আয়তলেখতে চলে যাব। দেখো, আয়তলেখ করার জন্য আমরা এরকম একটা ছক কাগজ নিয়ে নিব। হ্যাঁ, এরকম একটা গ্রাফ পেপার, এগুলো তোমাদের থাকে। তো এই পেপারের ভিতরে আমরা যেটা করব, পেন্সিল আর স্কেল দিয়ে আমরা এটা দাগ কাটবো। ঠিক আছে, এরকম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক এভাবে প্রথমে একটা দাগ কেটে নেব। তারপরে দেখো, এই দাগ বরাবর আমরা একটা ডিস্টেন্স বরাবর এই যে এরকম একটা দাগ দিব, এটাকে ভাঙা বলে। হ্যাঁ, কারণ আমরা এই যে 5.5 থেকে শুরু করব, এর আগে যেহেতু নাই সেজন্য এই জায়গা থেকে ভাঙা, আমরা এখান থেকে শুরু করব। তা আমাদের গ্রাফে কিন্তু আছে 5.5, তারপরে 10.5, 15.5, যেটা আমরা প্রকৃত শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিলাম, সেটা আমরা এদিকে বসাবো। হ্যাঁ, এই যে 5 ঘর 5 ঘর করে গ্যাপ, এভাবে এই যে 45 পর্যন্ত এভাবে বসালাম। আর এদিকে থাকবে গণসংখ্যা, গণসংখ্যা আমরা 10 10 করে গ্যাপ নিয়েছি, 10, 20, 30, 40 এভাবে। ঠিক আছে, এখন এটাকেই আমাদের এখানে ছক কাগজের ব্যাপারগুলো লিখতে হবে। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক এবং অয় অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 2 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো এখন এই যে 2 একক 1 একক, এটা কিন্তু তোমাদের ইচ্ছা। এটা হলো এই বক্সের এই যে ছোট ছোট ঘরগুলোকে একক বলা হয়। এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে। তোমরা 2 একক সমান নিতে পারবে, 3 একক করেও নিতে পারবে, তার মানে প্রত্যেকটার মাঝখানে 3 ঘর করে গ্যাপ দিতে হবে। আবার যদি 5 করেও নিতে চাও এরকমও পারবে। ঠিক আছে, এটা গ্রাফের ঘরের উপর ডিপেন্ড করে। ঘর বড় ছোট হলে, ছোট ছোট ঘর হলে আমরা বেশি করে নিব, যাতে একটু দূরে দূরে যায় লেখাগুলো। তো এখন দেখো, এই যে আমরা প্রথমটা আছে কি 5.5, এখন আমরা দেখে নেই একটু। এই প্রথমটা 5.5, 5.5 থেকে 10.5 পর্যন্ত, এই যে গণসংখ্যা কত 5। তাহলে আমাদের এই জিনিসটাই কিন্তু লাগবে, শুধু এই টেবিলটাই দরকার হবে। হ্যাঁ, এই যে 10.5 থেকে 15.5, 17 আমরা এই দিকে আঁকবো এরকম, আর উপরের দিকে এই যে 17 কোথায় সেখানে যাব। এই যে 5 কোথায় সেই পর্যন্ত আমরা দাগ দিব, 30 কোথায় সেই পর্যন্ত আমরা দাগ দেব। ঠিক আছে, এভাবে আমরা গ্রাফটা বের করব। এরপরে 38, 35, ঠিক এভাবে। তাহলে দেখো, প্রথম সারিতে এই যে 5.5 থেকে 5.10 পর্যন্ত আছে 8, না সরি, এখানে আছে 5। তাহলে দেখো যে 0 থেকে 10-এর মাঝখানের যে লাইনটা সেটাই হবে। হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত আমরা এভাবে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে এই ঘরটাকে এভাবে কালার করে দেব, স্কেচ করে দেব জাস্ট পেন্সিল দিয়ে। এরপরে দেখো 10.5 থেকে 15 এই রেঞ্জের মধ্যে আছে, এটা হলো 17। তাহলে এই যে 17 এখানে 20-এর চেয়ে কম, আমরা ঘর গুনে গুনে যাব। তাহলে এই যে এখানে এভাবে আমরা এটাকে ফিল আপ করব। এরপরে 15.5 থেকে 20.5 এটার মধ্যে আছে 30, তো 30 এই পর্যন্ত। তাহলে আমরা এই লাইনটাকে এভাবে স্কেল দিয়ে এঁকে এভাবে ফিল আপ করব। এর পরের রেঞ্জে যেটা আছে, এই ঘরে যেটা আছে সেটা হলো 38। তাহলে এটা যেহেতু 40, তাহলে এই যে 2 ঘর নিচে 38 এই পর্যন্ত আমরা স্কেল দিয়ে এঁকে এটাকে স্কেচ করব। এরপরে আছে 35, তাহলে 35 এই যে 30 আর 40-এর মাঝখানে, হ্যাঁ, সেই বরাবর লাইনটাকে এভাবে টেনে
এটাকেও আমরা স্কেচ করে দেব। তারপরে আছে 10, তো 10 তো এই যে বরাবর, এই অনুযায়ী আমরা লাইনটা টেনে এটাকে ফিল আপ করে দেব। তারপরে আছে 7 একে নেব, এখানে দেখব কোন পর্যন্ত 7 সেই অনুযায়ী লাইন টানব। আর তারপরে আছে 3, এটা তাহলে এই যে সম্পূর্ণ গ্রাফ তৈরি হয়ে গেল। এটাই হলো আমাদের সেই আয়তলেখ, প্রাপ্ত নম্বরের আয়তলেখ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও একটা বিষয়, এটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যারো দিয়ে এই কথাটা লিখতে হবে। প্রকৃত শ্রেণীসীমা আমরা এইদিকে বসিয়েছি আর এইদিকে বসিয়েছি গণসংখ্যা, অ্যারো দিয়ে গণসংখ্যা, এই দুইটা জিনিস অবশ্যই লিখতে হবে। আর চিত্রের নাম লিখতে হবে, কিসের চিত্র এটা। এবার আমরা 11 নাম্বারটা দেখি। নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে দেখো দৈনিক আয় দেয়া আছে টাকায়, এগুলো আর গণসংখ্যা দেয়া আছে। হ্যাঁ, এই একই ধরনের একটা টেবিল দেয়া আছে। এটা সারণী থেকে গড় নির্ণয় করতে বলা হয়। এটা কিন্তু জাস্ট এই গড় মান নির্ণয় যেটা সারণীর সাহায্যে, এটা একই রকম, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু বেশ সহজ। জাস্ট এই টেবিল দুইটা লাইন দেয়াই আছে আর একটা লাইন আমাদের লাগবে। হ্যাঁ, এই যে FI XI। তো এই যে দৈনিক বিক্রয় টাকায় দেয়া আছে, কত টাকা বিক্রি হয় সেই টাকাগুলোই কিন্তু আমাদের XI, ঠিক আছে। তো XI আমরা সবগুলো এখানে লিখে নেব, এইটা অনুযায়ী টেবিল অনুযায়ী এই সবগুলো একসঙ্গে লিখে নেব। আর তারপরে গণসংখ্যা, গণসংখ্যা হলো FI আমরা একই অনুযায়ী 2 3 5 7 এই যে সিরিয়ালি এদিকে লিখে নিব। এখন আমাদের এই যে FI XI বের করতে হবে, মানে এটার সাথে এটা গুণ করে আমরা এখানে বসাবো। তারপরে এটা গুণন এটা হবে, এটা গুণন এটা হবে। হ্যাঁ, এভাবে আমরা সবগুলো গুণ করে এভাবে বসাবো। এখন এই যে সামেশন বের করব। হ্যাঁ, সামেশন হলো FI XI মানে সবগুলোর যোগফল, সামেশন মানে যোগফল। তাহলে এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো, এটা পাবো। আর এই যে n সমান এত, এটা হলো n হলো গণসংখ্যা। হ্যাঁ, টোটাল গণসংখ্যা সর্বমোট কত, এগুলো যোগ করলে আমরা পাবো এখানে 40। তাহলে গড়ের সূত্র তো আমাদের জানা আছে। এই যে আমি এখানে বলেছিলাম I = 1 to k, এটা তোমরা বসিয়ে নেবে। হ্যাঁ, সামেশনের নিচে একটু আগে যে লিখে দিয়েছিলাম I = 1 to k FI XI by n। তো আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম আর n এর মান 40। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আমরা যে এটা পাবো। তো আমরা দশমিকের পরে 2 ঘর নিব। তো এখানে যেহেতু 5 আছে সেজন্য 2 এর সাথে 1 যোগ করে 3 নিলাম, এই জন্য প্রায় বসানো হয়েছে, প্রায় এত টাকা। তাহলে নির্ণয় গড় বিক্রয় এত টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 12 নাম্বারটা দেখে নেই। নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেয়া হলো। এখানে 40টা ডাটা দেয়া আছে। হ্যাঁ, এটা হলো সাপ্তাহিক সঞ্চয় টাকা। 155 টাকা একজন গৃহিণীর, 173 টাকা একজন গৃহিণীর, এভাবে 40 জনের টাকা দেয়া আছে। আমাদের বের করতে হবে সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক, প্রচুরক, 3টা জিনিস বের করতে হবে। হ্যাঁ, তো এখানে গড় নির্ণয়ের কিন্তু বলা হয়নি যে টেবিলের মাধ্যমে, তাহলে আমরা কিন্তু সরাসরি গড় নির্ণয়ের যে সূত্র সেটা ইউজ করে করতে পারি। যেমন সবগুলো আমরা যোগ করব, সবগুলো সংখ্যা যোগ করে এখানে যেহেতু 40 জন আছে 40 দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ, মানে সব আমরা এক এক করে সবগুলো নাম্বার এখানে বসাবো, বসিয়ে যোগ করব। এই যে সবগুলো বসালাম, যোগ করার পরে এই যে 6017 টাকা হবে। তাহলে গড়ের সঞ্চয়ের পরিমাণ কি হবে? মোট সঞ্চয়ের পরিমাণকে মোট গৃহিণীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এই যে 6017কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো
150.43 টাকা। তাহলে এটা একটা আনসার আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু নিয়ম হলো, এখানে দেখো সবগুলো কিন্তু এলোমেলো সংখ্যা আছে, হ্যাঁ, তো এগুলোকে আগে সাজিয়ে নিতে হবে। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তোমরা কিন্তু ছোট থেকে বড়ও সাজাতে পারো, আবার বড় থেকে ছোটও সাজাতে পারো। তো এখানে ছোট থেকে বড় সাজানো হয়েছে। সবগুলো দেখো সিরিয়ালি গুছিয়ে লেখা হয়েছে। আর এখানে হলো এন হলো 40, টোটাল গৃহিণীর সংখ্যা 40। তো মধ্যক বের করার নিয়ম হলো 40 মানে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার যে সূত্র সেটা হলো এই 40কে 2 দিয়ে ভাগ দিলে যততম পদ হয় মানে 20, 40কে 2 দিয়ে ভাগ করলে 20তম পদ, আর 40কে 2 দিয়ে ভাগ দিয়ে প্লাস 1, হ্যাঁ, মানে পরের, এখানে যদি 20তম পদ হয় এটা 21তম পদ হবে। ঠিক আছে, এটাই হলো সূত্র। এই দুইটা পদকে, পদের যে সংখ্যাটা পাবো তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এই যে 20তম পদ প্লাস 21তম পদ, এখন আমাদের কাউন্ট করতে হবে 20তম পদ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20তম পদ হলো 150, আর 21 হলো তার পরেরটা, তার মানে 150 যোগ 150 ভাগ 2। তাহলে এখানে দেখো মধ্যক আমরা পেলাম 150। এরপরে বের করতে হবে প্রচুরক। তো প্রচুরক মানে হলো এখানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভালো করে খুঁজে দেখলেই আমরা কিন্তু কাউন্ট করে করে বের করে দেখব যে কোনটা কতগুলো আছে। তাহলে এখানে দেখো উপরে এভাবে আমরা লিখব, উপরিউক্ত ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 ও 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3 বার করে আছে। এই দেখো 156 3 বার আর 140 এই, আর বাকিগুলো 1 বার অথবা 2 বার করে আছে। সেজন্য সবচেয়ে বেশি আছে 140 আর 156, এই জন্য 140 আর 156 হলো প্রচুরক। তাহলে আমরা গড় পেলাম এত টাকা, প্রায় মধ্যক এত টাকা, আর প্রচুরক 140 আর 156। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন 13 নাম্বারটা দেখো। নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। বয়স দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে। এটা কিন্তু একবারে সেম 10-এর মতো। এই যে 10-এর সাথে কোনো পার্থক্য নাই, এখানে গড় বের করতে হবে আর আয়তলেখ, এটাও তাই, গড় আর আয়তলেখ। তাহলে এখানে দেখো গড় বের করার জন্য আমাদের এরকম একটা টেবিল এঁকে নিতে হবে। শ্রেণী ব্যবধান থাকবে, এই যে এগুলো বয়স যেটা, এটাই হলো শ্রেণী ব্যবধান, আমরা এখান দিয়ে লিখে নেব এটাই। আর শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে, এই যে 5 আর 6 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এই যে 11 হবে, 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5। তারপরে 7 আর 8 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 7.5। 9 আর 10 যোগ করব, 19, 19কে 2 দিয়ে ভাগ দিলে 9.5। তো এইভাবে আমরা সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেব। আর এখানে গণসংখ্যা তো দেয়াই আছে, গণসংখ্যা হলো এফআই, এফআই যেটা দেয়া আছে আমরা এটাই এভাবে বসিয়ে দেব। এখন গড় বের করার জন্য আমাদের লাগবে এফআই এক্সআই, এই এক্সআই আর এফআই আমরা গুণ করে এখানে বসাবো। তাহলে এই যে এইটা আর এটা গুণ করলে এটা হবে, তারপরে যে 7.5 আর 27 এটা গুণ করলে 202.5, 9.5 28 গুণ করলে 266, 11.5 31 দিয়ে গুণ করলে এটা হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এক এক করে গুণ করে এখানে বসাবো। তোমরা বেশি সময় লেখার জন্য এটাকে পজ করে নেবে, তাহলে ইজিলি লিখতে পারবে। এখানে তাহলে গণসংখ্যা এই সবগুলো যোগ করে n = 190 হয়,
190 বসাবো। আর এই যে সামেশন অফ এফআই এক্সআই, হ্যাঁ, এই সবগুলো যোগ করে এখানে বসাবো। এটা হবে এই যে এটা। এখন আমরা এটার গড় বের করব। এই যে সামেশন অফ এফআই এক্সআই, সামেশনের পাশে সবসময় আই ইকুয়াল টু 1 টু কে, এটা তোমরা বসাবে, এফআই এক্সআই এটা লিখবে, আর সামনে 1/n, এটাই ফর্মুলা। তাহলে জাস্ট এটাকে আমরা n দিয়ে ভাগ দিব, ভাগ করলে কিন্তু এই যে এটা পাবো 11.44 বছর। এটা হলো গড় হলো। এখন আয়তলেখ। এখন তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম আয়তলেখর জন্য আমি আরেকটা যেটা দেখেছিলাম, এখানে কিন্তু আরেকটা বক্স করে এখানে প্রকৃত সংখ্যাটা বের করেছিলাম। এই যে দেখো এখানে এটাতে 6 আছে, এটাতে 7, তাহলে মিলবে না, এই দুটোকে আমাদের একই রকম করে নিতে হবে। তো তোমরা যারা চাইবে এইখানে আরেকটা বক্স করে প্রকৃতটা বের করবে। আমি এখানে দুইভাবে, প্রথমটা যেহেতু 10 নাম্বারটা আমি এভাবে করে দেখিয়েছি, আমি এটাকে আবার আলাদাভাবে করে দেখাচ্ছি। দেখো ওখানে যদি তোমরা টেবিলটা না করো, এই যে এই জায়গাটা যদি না করো ওইখানে, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে আবার নতুন করে তোমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হবে। আবার তোমাদের এই যে বয়সটা লিখতে হবে, সবগুলো বয়স। তারপরে এটাকে দেখো 5-এর চেয়ে 0.5 কম, আর 6-এর চেয়ে 0.5 বেশি, ঠিক আছে। আবার এখানে 7-এর 0.5 কম, 8-এর 0.5 বেশি, 9-এ 0.5 কম, 10-এ 0.5 বেশি। এভাবে দেখো সবগুলো মিলে যাচ্ছে, যে এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, হ্যাঁ। আর এটা তো যেটা দেয়া আছে এটাই, এই দুইটা দেয়াই আছে আমাদের, মাঝখানে শুধু এই যে এটা বের করে নিতে হচ্ছে। তো এটার জন্য আমাদেরকে কিন্তু আবার ভিন্ন আর একটা টেবিল তৈরি করতে হচ্ছে। তো এটা অ্যাভয়েড করতে চাইলে এটাকে তোমরা সেই আগেরটাতে এই যে এইখানে আলাদা একটা লাইন করে ওই মাঝখানের এটা যদি বসিয়ে দাও, তাহলে কিন্তু এই টেবিলেই কাজ হয়ে যাবে। এখন যথারীতি আমরা একটা গ্রাফ পেপার নেব, যেহেতু আয়তলেখ অঙ্কন করব, হ্যাঁ। তা আয়তলেখতে আমরা এই যে এইগুলো বসাবো, প্রকৃত শ্রেণীসীমা, এখানে অ্যারো দিয়ে আমরা লিখব প্রকৃত শ্রেণীসীমা। আর এই যে এটাকেই এই যে এটা বসাবো, ঠিক আছে। এই যে 4.5, 6.5, 8.5, 10.5 এগুলো সিরিয়ালি একটা একটা করে বসাবো। আর উপরে আমরা 5 করে নিয়েছি, 5, 10, 15, 20, 25, 30 এই সংখ্যাগুলোর জন্য, এটার জন্য। তাহলে দেখো এই রেঞ্জে কতটাগুলো আছে, এই রেঞ্জে আছে 25। তাহলে আমাদের এই যে 25 এখানে এই পর্যন্ত যাব আমরা। পেন্সিল আর স্কেল দিয়ে এভাবে আমরা এটাকে স্কেচ করে দেব। আর এখানে এই দাগটা কিন্তু এটাকে এভাবেই দেবে, কারণ এটাকে বলে ভাঙা, মাঝখানে আমরা ভাঙাটা রাখবো। এরপরে আছে দেখো এই রেঞ্জে কতগুলো আছে, এই যে এই রেঞ্জে আছে 27। তাহলে 25-এর চেয়ে এই যে 2 ঘর বেশি, এই এটা করে আমরা স্কেচ করে দেব। এরপরে এই রেঞ্জে আমরা দেখব কত আছে, 28, হ্যাঁ, এই যে 8.5 থেকে 10.5 এটা। তাহলে আমরা এটাকে এভাবে মার্ক করে দেব। আমরা কিন্তু এইভাবে কাউন্ট করে নেব। দেখো 25-এর পর এটা 26, এটা 27, এটা 28, এটা 29, এটা 30। তো যেটা যেখানে সেই লাইন বরাবর দাগ কাটতে হবে। এরপরে আছে 31, 29, 28, 22। তো সেই অনুযায়ী আমরা এগুলো মার্জিন করে নেব এবং সবগুলো স্কেচ করে দেব। আর এটা কিন্তু মাঝখানে একেবারে গ্যাপ থাকা যাবে না, আর এই কারণেই কিন্তু আমরা এটা করেছি। আয়তলেখতে কখনো গ্যাপ হয় না। আর এই লেখাটা এরপরে তোমরা গ্রাফ করার পরে এরপরে কাগজে এটা লিখে দেবে। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 2 একক ধরে এবং অয় অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষে মূলবিন্দু থেকে 4.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই
এতটুকু লিখে দিলেই হবে। আর এটা চিত্র, বয়সের আয়তলেখ। তাহলে এই হলো আয়তলেখর আনসার। 14 নম্বরে আছে, একটি কারখানার 100 শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত? উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। এটাও কিন্তু একই কোশ্চেন, ঠিক আছে, ঠিক এটার মতোই। এখানে মাসিক মজুরি দেয়া আছে 100 টাকায়, এই যে রেঞ্জ দেয়া আছে, আর গণসংখ্যা দেয়া আছে কতজন মজুরের, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের শ্রমিকদের মাসিক মজুরির গড় বের করতে হবে। তো গড় বের করার জন্য আমরা একইভাবে টেবিল তৈরি করে নেব। এই যে এটা, দেখো এটা আমরা এইখানে এদিক করে আঁকবো, ঠিক আছে। এটা এইদিকে ছিল, এদিকে করে নিলাম। আর এই যে গণসংখ্যা, এটা হলো এই যে এটা এফআই। আর মাঝখানে আমরা যেটা করব, শ্রেণীর মধ্যমান এক্সআই বের করব। মধ্যমান হলো প্রথমটার সাথে শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। 55 যোগ 51 ভাগ 2 করলে 53। 56 যোগ 63 ভাগ 2। আবার তোমরা কিন্তু হাতে গুনেও বের করতে পারো। 51 52 53টাই মাঝখানে হবে। 56 57 58ই হবে। এটা অত যোগ বিয়োগ করতে গেলে অনেক বেশি সময় লাগবে। এটা ধরে বোঝাই যাচ্ছে যেহেতু 5 ডিফারেন্স, মাঝখানের সংখ্যাটা হবে, হ্যাঁ, 2 ঘর পরে। তাহলে এইভাবে সবগুলো আমরা মধ্যমান বের করে নিলাম। গণসংখ্যা দেয়াই আছে, এটা সবগুলো যোগ করে আমরা n = 100 পাবো। আর এফআই এক্সআই বের করতে হবে, যেহেতু গড় নির্ণয় করতে হবে। তাহলে 53 × 6 318। এরপরে 58কে 20 দিয়ে গুণন করব, এটা পাবো। 63কে 30 দিয়ে গুণ করব, এটা পাবো। এটার সাথে এটা গুণ করে এটা পাবো। এইভাবে আমরা সবগুলো গুণ করে নেব। আর এখন আমরা বের করব সামেশন। সামেশন মানে যোগফল। এই সবগুলো যোগ করে আমরা এই যে এটা পাবো। এখন গড়ের সূত্র আমরা জানি। অতএব গড় = 1/n summation of i = 1 to k fi xi। 6665কে 10 দিয়ে 100 দিয়ে ভাগ। এটা একেবারে সহজ, জাস্ট দশমিক বসানো। গড় মজুরি এত টাকা। এই হলো গড়। এখন আমাদের আয়তলেখ নির্ণয় করতে হবে। তো আয়তলেখ নির্ণয় করতে ওই আগের মতোই, যদি প্রকৃত শ্রেণী ব্যবধানটা এখানেই লিখে নাও তাহলে কিন্তু আলাদা করে নির্ণয় করতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা বক্স দেখিয়ে দিচ্ছি। সেই বক্সটা যদি তোমরা না করো, এখানে আলাদা করে ওইটার মাঝখানের প্রকৃতটা এখানে বসিয়ে দেবে। দেখো, শ্রমিকদের মাসিক মজুরি আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। মজুরি যেটা দেয়া আছে এটাই আছে, গণসংখ্যা এটাই আছে, শুধু আমরা মাঝখানে এই কাজটা করব। এই যে 51 থেকে 0.5 কম নিব, তাহলে 50.5। আর 55 সাথে 0.5 বেশি নিব। আবার এটাও তাই, 56 থেকে 0.5 কম, 60 থেকে 0.5 বেশি, 61 থেকে 0.5 কম, 65 থেকে 0.5 বেশি। তো এইভাবে আমরা সবগুলো করব যাতে এই যে এটা আর এটা সমান হয়। শেষটা আর শুরুটা সমান হলে এই যে আয়তলেখের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ, একই সাথে লাইনগুলো জয়েন্ট হয়ে থাকবে। এখন আমরা একটা ছক কাগজ নিয়ে নিব। ছক কাগজে একইভাবে
এই গ্রাফের ম্যাথগুলো কি তুমি যদি একটা ভালো করে বুঝো তুমি নিজেই কিন্তু সবগুলো ম্যাথ একইভাবে করতে পারবে, একই ফর্মুলা, একই কাজ, শুধু সংখ্যাগুলো আলাদা। এখানে দেখো আমরা এটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে অবশ্যই এটাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিতে হবে। এখানে ভাঙা থাকবে আর এই বরাবর প্রকৃত শ্রেণীসীমা বসাবো আমরা। এই যেগুলো আমরা এখানে বের করেছি এইগুলোই, ঠিক আছে? 5 ঘর পর পর এভাবে বসাবো। আর এইদিকে আমরা 5, 10, 15, 20, 25 এভাবে নেব। এখন দেখতে হবে এটাতে গণসংখ্যা কত? 6। তাহলে আমরা এই যে 6 পর্যন্ত নেব। এখানে 5 এর উপরে 6 এই। আর এর পরেরটা আছে 20। তাহলে যে এখান থেকে আমরা 20 পর্যন্ত দাগ টানবো, এভাবে ঘরগুলো ফিল আপ করে দেব। এরপরে আছে 30। তাহলে এখান থেকে শুরু করে 30 পর্যন্ত যাব এই। আর আমি আবারও বলছি এই ঘরগুলোর দাগগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারি। 2 ঘর সমান 1 ঘর বলতে পারি, 3 ঘর সমান 1 ঘর বলতে পারি, আবার 1 ঘর সমানও 1 ঘর ধরতে পারি। যেটাই ধরবো সেটা আমাদের এখানে লিখে দিতে হবে আমরা কয় ঘর করে ধরেছি। তো এইভাবে আমরা সবগুলো এক এক করে এই অনুযায়ী ফিল আপ করবো। এই যে দেখো 15, তারপরে 11, 8, 6, 4 এই ধীরে ধীরে কমে যাচ্ছে। এইভাবে সম্পূর্ণ গ্রাফটা আঁকা হয়ে গেলে আর এখানে কিন্তু চিত্রের নাম লিখতে হবে, শ্রমিকদের মাসিক মজুরির আয়তলেখ। তারপরে আমরা এই ছক কাগজের পিছনে আলাদা একটা কাগজে এটা লিখে দেব, ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার এক একক ধরে এবং অয় অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষে মূল বিন্দু থেকে 50.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে। এটা বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলটিতে নতুন তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আর তোমাদের যদি কোনো প্রয়োজনে মনে হয় ভিডিওটি, তোমরা যদি কোনো কাজে লাগে তোমাদের, তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে। 15 নম্বরটা দেখে নেই। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হলো এগুলো। তার মানে এখানে 30টা নাম্বার আছে। কতে বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত। তাহলে এখানে আমাদের পরিসর বের করতে হবে, পরিসর বের করে সেখান থেকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। চলো আমরা তাহলে এটা আগে বের করে নেই। তো পরিসর বের করার যে সূত্র সেটা হলো সর্বোচ্চ মান আর থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে। তো আমরা এখান থেকে সর্বোচ্চ মানটা খুঁজে বের করব আর সর্বনিম্ন মানটা খুঁজে বের করব। তো এখানে সর্বনিম্ন হলো 42 আর সর্বোচ্চ হলো 73। তাহলে 73 থেকে 42 বিয়োগ করে 1 যোগ করলে 32। তাহলে আমরা পরিসর পেলাম। আর পরিসর পেলেই কিন্তু আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারি, কারণ শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করা। শ্রেণী ব্যবধান দেয়া আছে 5, তাহলে পরিসর হলো 32। 32কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে শ্রেণী সংখ্যা পেয়ে যাব। দেখো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, এই 32কে 5 দিয়ে ভাগ দিলাম 6.4। তো এখানে যখনই দশমিক আসবে, দশমিকের পরে যে সংখ্যায় থাকুক আমাদেরকে এখানে দশমিক রাখা যাবে না, আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। এই জন্য 6 আছে, তাহলে 7 নেব পরের সংখ্যাটা। তাহলে শ্রেণী সংখ্যা হবে 7টি। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে এই ডাটাগুলো থেকে আমাদের সারণী তৈরি করতে হবে।
তাহলে দেখো আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা 42 থেকে ধরেছি। 42 থেকে যেহেতু 5 শ্রেণীব্যাপ্তি, তাহলে 42, 43, 44, 45, 46। ঠিক আছে, এইভাবে আমরা গুনব। এইটা 5টা আছে এর মধ্যে। তারপরে 46-এর পরে আসে 47, 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61। আমরা 5টা 5টা করে গুনে গুনে এখানে লিখব। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের সংখ্যাগুলো কিভাবে আছে। দেখো আমরা এইভাবে নিব 45, 42, 60। তাহলে 45 আছে এটার মধ্যে, তাহলে এখানে আমরা একটা ট্যালি চিহ্ন দিয়ে দিব। 45 এটার মধ্যে, 42ও এটার মধ্যে, তাহলে এখানে 2টা দিব। তারপরে 60, 60 আছে এই যে এটার মধ্যে, এখানে একটা দিব। ঠিক এইভাবে সবগুলো আমরা এঁকে নেব, আর এগুলো কেটে দিব। যেগুলো হয়ে যাবে ওগুলো কেটে দিব। এরপরে 61, 58, 53। দেখো 61 আছে এখানে, 61, 58 আছে এটার মধ্যেই, তাহলে এখানে আরেকটা দাগ দিব। আর 53, 53 আছে দেখো এই ঘরে, তাহলে এখানে আরেকটা দিব। তো এইভাবে আমরা সবগুলো নাম্বার এক এক করে কেটে এখানে ট্যালি আকারে বসিয়ে দেব। কতগুলো হলো, যেটা যেই ঘরে আছে সেই ঘরে বসিয়ে দিলাম। এখন এই ট্যালি চিহ্নকে গুনে গুনে, এটাই হলো গণসংখ্যা। এখানে দেখো আছে 5টা, 5টা, এটাও 5, 5। এখানে দেখো 5 আর 2 7, এখানে 5 আর 1 6, এখানে 2টা, 4টা, আর এখানে একটা, মোট 30টা গণসংখ্যা। এই যে যোগ করলে এখানে হবে 30টা। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি, সারণী থেকে গড় নির্ণয় করো। তো সারণী থেকে এর আগেও আমরা গড় নির্ণয় করেছি। এর জন্য আমাদের আলাদা একটা টেবিল তৈরি করতে হবে। ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের সারণী। একই রকম এই শ্রেণীব্যাপ্তি এটা থাকবে, শুধু ট্যালি চিহ্নটা থাকবে না, গণসংখ্যা এটাই থাকবে, এই গণসংখ্যা। আর এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে লিখে নেব। আর মধ্যমান আমরা বের করব, যেহেতু আমাদের xi লাগবে, fi আছে, xi দরকার হবে। xi হলো এই যে 42, 42, 43, 44, 3 নাম্বার সংখ্যাটা 44। আর অন্যভাবে বুঝলে যদি ফর্মুলা দিয়ে করো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো 47, 48, 49, এই 3 নাম্বার সংখ্যাটা এটা। এইভাবে প্রত্যেকটা মধ্যমান আমরা বের করে নেব। আর গণসংখ্যা তো আছেই, যোগ করলে 30টা হবে। এখন আমরা fi xi বের করব। এই যে গুণ করে এটার সাথে এটা গুণ করব, 220, 49-এর সাথে 5 গুণন করলে 245, 54-র সাথে 7 গুণন করলে এটা। তো এইভাবে সবগুলো গুণ করার পরে এগুলোকে আমরা যোগ করব, সামেশন বের করব। যোগ করলে আমরা এটা পাবো। এখন আমরা জানি গড়ের সূত্র যেটা, এটা এখানে আমরা এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা পাবো। তো এটাই হবে গড়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসলে প্রত্যেকটা ম্যাথই কিন্তু এখানে একই ধরনের। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু সবগুলো ম্যাথ এখান থেকে